হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে টিনু রানীর একখানা ভিডিও দেখলাম। শুধু টিনু রানীর ভিডিও দেখেছি সেটাই বলবো না, আরো অনেকেরই ভিডিও দেখলাম। তো দেখার পর মনে হলো যে না, টিনু রানীকে কিছু বলতেই হয়। তো টিনু রানীর উদ্দেশ্যে বলতে চাই যে তুই কি খেয়ে ভিডিও করিস বলতো। এইটা আমার একটা গভীর কোশ্চেন তোর কাছে, কি খেয়ে ভিডিও করিস? বা তোর স্মৃতিশক্তি ভীষণ ঢিলে হালকা, আগে কখন কি বলেছিস আর বর্তমানে কি বলছিস যার কোনো নলেজও তোর নেই। আর তুই হয়তো ভুলেই গেছিস যে আগে তুই কি কি কথা এই প্ল্যাটফর্মে বলেছিস, ওয়াইটির প্ল্যাটফর্মে। এনিওয়ে, কালকে তোর ভিডিওটা থেকে জানলাম যে তুই তোর উকিল চেঞ্জ করছিস, চেঞ্জ করতে চলেছিস। কেন কি, তোর প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু আশানুরূপ ফল সেইভাবে তুই পেয়ে উঠছিস না। অ্যাকচুয়ালি কি জানিস তো, ওপরে না ভগবান বলে একটা জিনিস থাকে, এটা সব সময় জানবি। ওপরে একজন বসে থাকেন যিনি সবকিছুটা না একদম নিরপেক্ষতার দৃষ্টি নিয়েই দেখেন। এটা বলতে বাধ্য হচ্ছি। শোন, তোকে একটা সময় সাপোর্ট করেছি তো, কিন্তু তোর কিছু কথাবার্তা, কিছু হাবভাব, বিষয়বস্তু যেগুলো দেখে না তোকে সাপোর্ট করতে দু তিনবার ভাবতে হবে। আগে যেমন একদম অন্ধর মতো তোকে সাপোর্ট করছিলাম, সেই জায়গাটা আর অন্তত আমার পক্ষে সম্ভব হবে না। বুঝতে পারলি তো? দেখ, তোর পাশে কেন দাঁড়িয়েছিলেন, তুই নিজেই কান্নাকাটি করে বলেছিলিস যে তুই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাই না? সত্যি কি তাই? সত্যি কি তাই? এখন তো মনে হচ্ছে তাই নয়, কেসটা অন্যরকম। তোর আসলে প্রথম থেকে ইচ্ছা ছিল ল্যাটাদিত্যর সঙ্গে তুই সংসার করবি, আলাদাভাবে থাকবি। তো তার জন্য তো একটা ছুতো নাতার দরকার না শ্বশুর বাড়ির থেকে বের হওয়ার, যার জন্য তুই সন্দীপ বাবুর ঘাড়ে, আজকে দেখ মিত্রবাবু বলছি না, আজকে তার নাম নিয়েই বলছি, সন্দীপ বাবুর ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে তুই সাইড কেটে নিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, সন্দীপ বাবুরও দোষ আছে, বলছি না যে সে একেবারে ধোয়া তুলসী পাতা, বলছি না, তারও দোষ আছে। কিন্তু তোর দোষটা না মনে হয় তার থেকে একটু হলেও বেশি। বলতে এই কথাগুলো না বাধ্য করালি তুই বাধ্য করালি। অবাক থেকে অবাক হয়ে গেলাম তোর কালকের ভিডিওর শেষাংশটুকু শুনে। তুই কি বললি যে তুই যে সমস্ত উকিল তোর হয়ে এতদিন কাজকর্ম করছিলেন, তোর এই কেসটা দেখছিলেন, তারা সেভাবে তোকে স্যাটিসফাই করে উঠতে পারেননি, তুই উকিল চেঞ্জ করবি, তোর লসেই লস হচ্ছে, বললি না? লসেই লস হচ্ছে, শুধু টাকার পর টাকা খরচা হচ্ছে, টাকার পর টাকা খরচা হচ্ছে। হবে তো হবে, ওপরে ভগবান বলে না একজন আছেন, জানিস তো? মিথ্যে কথা বলে মানুষকে তুই ভড়কাতে পারবি, মানুষের চোখে তুই ধুলো দিতে পারবি, কিন্তু ওই যে ওপরালা, ওনার চোখটাতে ফাঁকি দিবি কি করে? উনি কিন্তু যার যেটা প্রাপ্য না তাকে ঠিক ততটাই দেবে, এবং কড়ায় গন্ডায় এই জগতেই বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছিস? তোকে সাপোর্ট করে এক এক সময় আমি নিজে কনফিউজড হয়ে যাই যে এই মেয়েটার পাশে দাঁড়াতে গিয়েছিলাম, এই মেয়েটার পাশে। তা তুই উকিল ফুকিল পেয়েছিস উকিল? শোন, তুই কালকে তোর ভিডিওতে বললি তুই প্রথমে একতরফা কেস করেছিলিস। এই একতরফা কেস কখন রায়টা তোর দিকে যেত জানিস? যদি না সন্দীপ বাবু যে হিয়ারিং এর ডেট গুলো পড়েছিল সেই সময় কোর্টে উপস্থিত না হতেন, একটার পর একটা ডেট যদি উনি ফেল করতেন, তাহলে জজ সাহেব তোর হয়ে একটা রায় দিত যে না, সেকেন্ড পার্টি যিনি রয়েছেন তিনি তো আসছেন না, তাহলে বিষয়টা এই থেকে এই হতে পারে, হতো। কিন্তু সেটা হয়নি, তাই না? হয়নি। তারপরে দেখ, তুই বলছিস যে তুই আর ওইগুলো কিছু চাস না, একতরফা এই সমস্ত ডিভোর্স চাস না, তুই মিউচুয়ালি ডিভোর্স চাস। এইবার আমাকে বলতো, তুই কি একেবারে ইলিটারেট, একটুখানিও পেটে বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই? তুই যেখানে সন্দীপ বাবুর বিরুদ্ধে 498A কেসটা লাগিয়েছিস, সেখানে তুই আশা করিস কি করে যে তুই মিউচুয়াল ডিভোর্স পাবি? প্রথমে এটা বলতো, প্রথমে এই কথাটা বল। তুই ভাবলি কি করে যে এটা তুই পাবি? আর সন্দীপ বাবুই কেন তোকে দেবে? কেন দেবে? বারে বা তুমি ল্যাটাদিত্যর সঙ্গে ক্যাটার তলে ক্যাটাকিটি করবে বলে তার মুখে লাত মেরে বেরিয়ে সেই যে ক্ষান্ত থেকেছো তা নয়, তুমি তার ঘাড়ে 498 এর কেস চাপিয়েছো, সে এমনিই ছেড়ে দেবে? আবার তুই আশা করছিস যে এইগুলো না করে একবারে প্রচুর টাকা বের হচ্ছে, সেরকম না হয়ে যদি এককালীন একটা থোক টাকা দিয়ে কোনো একটা সলিউশনে আসা যায়, মিউচুয়ালি ডিভোর্সের ক্ষেত্রে। এত সোজা, এত ইজি ব্যাপার। এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলি, বন্ধুরা একটা জিনিস না আমি বিশ্বাস করো, আমি ঠিক করে নিয়েছি। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো এখন থেকে
ইউটিউবে যখন যার যেটা ভুল দেখবো, সে আমার যত কাছের লোকই হোক, যত ফেভারেট মানুষই হোক, তারটাও বলবো। আর যত আমার দূরের শত্রু হোক, যত দূরের শত্রু হোক, তার যদি কোনো ভালো কিছু দেখি সেটাও বলবো। আবার এটা উল্টো ক্ষেত্রেও হবে কিন্তু, যে কাছের মানুষের ভালো কিছু দেখলেও বলবো, দূরের মানুষের মানে অ্যান্টি যারা রয়েছে তাদের খারাপ দেখলেও বলবো। তাতে এবার কে আমাকে দোগলা বললো, কে আমাকে এইবার থালিকা বেঙ্গান বললো, যে একবার এদিকে থাকে একবার ওদিকে থাকে, জাস্ট আই ডোন্ট কেয়ার। আমি একটা জিনিস বুঝে গেছি, যে কন্ট্রোভার্সি করতে গেলে ভাই নিরপেক্ষ থেকে কন্ট্রোভার্সি করো, যার যখন যেটা খারাপ সেটাই বলো। এই যে আজকে মি শিল্পী চ্যানেলের শিল্পী দিকে লোকে অনেক রকম কথা বলে, দোগলা ক্রিয়েটার, একবার এই পাশের হয়ে কথা বলে, একবার ওই পাশের হয়ে কথা বলে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে শিল্পীদি কিন্তু দোগলা ক্রিয়েটার নয়, সে একজন নিরপেক্ষ ক্রিয়েটার। যখন সে, একটা উদাহরণ দিচ্ছি, যখন সে ম্যান্ডির ভালো দেখে, ম্যান্ডির ভালোটাও বলে, যখন সে ম্যান্ডির খারাপ দেখে, দেন এন্ড দেয়ার ম্যান্ডির খারাপটাও বলে। একইভাবে সে যখন সুতোপাদির ভালো দেখে, সুতোপাদির ভালোটাও বলে, আবার যখন সুতোপাদির খারাপটা দেখে, সুতোপাদির খারাপটাও বলে। তাহলে সেই মানুষটা দোগলা ক্রিয়েটার হয় কি করে? কি করে হয়? আমাদের মিলিস ব্লগের মিলি, যার যখন যেটা খারাপ দেখে, সেটা ওর কাছের মানুষই হোক কি দূরের মানুষই হোক, ও কিন্তু বলে। আবার যার যখন যেটা ভালো দেখে তখনও সেটা বলে। তাহলে এই মানুষগুলো দোগলা হয় কি করে? কি করে হয়? আর আমারও মনে হয় যে এই নীতিটা নিয়ে চলাটাই উচিত। আর রুনাদিকেও আমি সেটাই দেখি, যে যার যখন যেটা ঠিক মনে করে রুনাদি, সে সেই দিকটা দিয়েই বলে, আবার যার যেটা ভুল থাকে সেটাই বলে। খোদ তনুশ্রী ঘোষাল দাস, যে তনুশ্রীদি নিজে আমাকে বলেছে যে মৌ তুই ভিডিও দেখবি, ভিডিও দেখে এখানে কোনো আত্মীয়তা রিলেশন এইসবের দিকে মাথা ঘামাবি না, তোর দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা মনে হবে হ্যাঁ এটা সঠিক, সেটা সঠিক বলবি, যেটা মনে হবে না বেঠিক, সেটা বেঠিক বলবি। তাতে কে তোকে দোগলা বললো, কে তোকে থালিকা বেঙ্গান বললো, জাস্ট আই ডোন্ট কেয়ার মনে করে উড়িয়ে দিবি। এখন দেখছি সত্যিই তাই, সেইভাবেই চলা উচিত। কাউকে ভালোবাসি বলে তাকে সর্বকিছু দিয়ে ঢেকে তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কথা বলতে হবে না। কেন? কেন? তাহলে আমার নিজস্বতাটা কোথায়? কেন? আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি ও এটা ভুল করছে, তারপরেও এটা বলা যাবে না? তো হতে পারে আমি এই টিনাকে সাপোর্ট করেছি, হতে পারে। কেন করেছি? এর আগেও বলেছি, আবারও বলছি, যে ও যেহেতু বলেছিল ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার রয়েছে, এই বিষয়টা দেখে ওকে সাপোর্ট করতে গিয়েছিলাম বা ওর পাশে ছিলাম। কিন্তু ডে বাই ডে দেখতে পাচ্ছি ওর উশৃঙ্খলতা, ওর বেলেল্লাপনার শেষ নেই, ওর বেলেল্লাপনার শেষ নেই। আর কালকের ভিডিওটা পরিষ্কার প্রমাণ করে দিল ওর মানে একেবারে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এরকম একটা তাড়া উঠে গেছে, কত তাড়াতাড়ি ওর ডিভোর্স চাই, কত তাড়াতাড়ি ও ডিভোর্সটা হলে ও রেহাই পায়। কেন রে? কেন? কেন? ল্যাটাদীপ্তর সাথে কি তোর সামাজিকভাবে বিয়েটা কমপ্লিট? শুধু কি আটকাচ্ছে আইনিগত দিকে, মানে রেজিস্ট্রি ম্যারেজে আটকাচ্ছে, তাই না? তার জন্যে এখন মানে তুই আর যেই কেসটা যদি 6 মাস 8 মাস ধরে চলে সেই রকম দিকে যেতেই চাচ্ছিস না। তুই কি চাইছিস যে একটা যেমন তেমন করে হোক একটা মিউচুয়ালি ডিভোর্স করে মানে জায়গাটা ক্লোজ করে দাও, দিয়ে আমাকে মুক্ত করে দাও, ওর মতো থাকুক আমি আমার মতো থাকি, এটাই তো। যার জন্য তুই বললিও যে আমার তেমন কোনো ডিম্যান্ডও নেই। তো ডিম্যান্ড থাকবে কি করে? শোন, এগুলো জানিস না, যারা পরকিয়া করে বাড়িতে স্বামী সন্তান রেখে কোনো স্ত্রী যদি বেরিয়ে যায়, সে তো মানে খোরপোশ ক্লেম করতেই পারবে না, পারবেই না। তাহলে এই কথাটা তো একদম বোগাস কথাবার্তা, বোগাস কথাবার্তা তোর। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তোর মুখে তোর বাচ্চাটার কথা একটা বারের জন্য নেই, একটা বারের জন্য নেই। তুই শুধু দেখছিস কি তোর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে উকিলের পেছনে, তুই এসব ঝামেলা চাচ্ছিস না, কোনো একটা জায়গাতেও তোর বাচ্চাটার কথা ভুল করেও তোর মুখ দিয়ে উচ্চারণ করতে শুনলাম না। আর আমি ভাবতাম তুই বুঝি কোর্টের মারফত বাচ্চাটাকে তোর কাছে আনতে চাস। এখন তো মানে 100-200% আমি কনফার্ম হয়ে গেছি তুই বাচ্চাটা নিতেই চাস না, নিতেই চাস না। হয়তো ল্যাটাদীপ্তর বারণ আছে, ল্যাটাদীপ্তর বারণ আছে যে ওসব বাচ্চা বাচ্চা নেওয়া চলবে না। না হলে তুই বল না, এই দুদিন আগের ভিডিওতে খুব গিফট টিফট দেখাচ্ছিলিস না, যে বেনারস থেকে কিনে ফিনে এনেছিস, সবার জন্য তো কত কিছু এনেছিস, বাচ্চাটার জন্য কিছু এনেছিস কি? এনেছিস কি? ওকে দিতে পারিস কি না পারিস সেটা পরের কথা, এনেছিস কি? আনিসনি। লজ্জা করে না না রে তোর? এরপরে আবার ভাবছিস যে মানে বড় মুখ করে বলছিস যে সব দিকেই আমার লস হচ্ছে। হবে হবে, বিনা কারণে কেউ যদি কাউকে ব্লেম করে না, বিনা অপরাধে কেউ যদি কারো দিকে আঙুল তোলে, কাউকে যদি দোষী করে না, হয়তো মানুষের আদালতে ছাড় পেয়ে গেলেও যেতে পারে, কিন্তু ওই ওপরওয়ালার আদালতে না তার ছাড় হয় না রে, এটুকু জানবি, এটুকু জানবি। আরো একটা জিনিস বলি, এই যে কথাটা উঠে আসছে মিত্রবাবুর ভিডিওটা দেখে যেটা বুঝলাম, মানে সন্দীপের কথা বলছি, যে বেশ একটা খুশির খবর। কি খুশির খবর?
সেটা সন্দীপ খুব ভালোভাবে ক্লিয়ার না করলেও বোঝা যায় যে যে কেসগুলো টিনা আর কি লাগিয়েছিল হয়তো সেখান থেকে সন্দীপ বেরিয়ে যেতে পারবে। ওর একটা হাবে ভাবে দেখেই বোঝা যাচ্ছে, কারণ সন্দীপ নিজেই বললো যে তার উকিল তাকে এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলতে বারণ করেছে। একদমই ঠিক কথা, ঠিকই কথা। আরো একটা কথা আসছে যে বাচ্চার কাস্টাডি। আমি তো মনে প্রাণে এখন বলবো বাচ্চার কাস্টাডি এই মা মানে এই টিনা যেন না পায়। কেন বলছি না পায়? টিনা যেরকম স্বেচ্ছাচারী ভাবে, টিনা কিন্তু স্বাধীনভাবে জীবনযাপন করছে না, টিনা স্বেচ্ছাচারী ভাবে জীবনযাপন করছে। সেই জায়গায় ওইটুকুনি একটা দুধের শিশু যদি ওর তত্ত্বাবধানে থাকে, বাচ্চাটা পুরো বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওর ঠিকভাবে মানে পারভারিশটা হবে না। কিন্তু সন্দীপ বাবুদের বাড়িতে তবুও বাচ্চাটার একটা সুন্দর পারভারিশ হচ্ছে। হ্যাঁ, এবার অনেক বন্ধুরাই তোমরা বলতে পারো যে আজকে সন্দীপ একা, দুদিন বাদে সন্দীপ যখন বিয়ে করবে তাহলে ওর বউ এসে যে বাচ্চাটাকে ঠিকভাবে পারভারিশ করবে এর কি মানে আছে? একদমই তাই, একদমই তাই। তো সেই জায়গায় বলবো যে এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে বলবো বোর্ডিং স্কুল অনেক ভালো, যেখানে বাচ্চাটা সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে। এই ধরনের নোংরা জিনিসপত্র ছোটর থেকে বাচ্চাটাকে দেখতে বা শুনতে বা বুঝতে হবে না। এটা আরো একটা কথা বলবো, এখনো তো সন্দীপ বাবু বিয়ে থিয়ে তো করে নেননি। তা সন্দীপ বাবুকে এটা রিকোয়েস্ট করতে পারি, যা করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন। যে রিকোয়েস্টের জায়গাটা টিনার ক্ষেত্রে আর নেই নেই এটা পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে। সামাজিক ভাবে ওই লেটাদীপ্তর সঙ্গে এই টিনা বিবাহ বন্ধনে নিশ্চয়ই আবদ্ধ হয়েছে। আর তোমরাই বলো না বন্ধুরা, একটা বাসে করে কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, মানে সকলে মিলে যখন একটা বাস ছাড়ে আর কি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্য করে, তো প্রত্যেকেরই তো ওখানে আইডেন্টি প্রুফ চায়। তো লেটাদীপ্ত আর টিনা কি আইডেন্টি প্রুফে গিয়েছে, মানে কি রিলেশন দেখিয়ে গিয়েছে? কি রিলেশন দেখিয়ে গিয়েছে? নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফ, নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফ। তারপরে মানে প্রত্যেকটা বিষয়ে দেখা যায় যে লেটাদীপ্ত সবসময় টিনাকে একটা কন্ট্রোল করার চেষ্টা করে। এর আগে একটা কমেন্ট নিয়ে কিছু একটা হয়েছিল, যেটা পরে জানতে পারলাম যে লেটাদীপ্ত কমেন্ট করেছিল, আর যার জন্য আবার টিনা আবার পরে এসে ক্ষমাও চেয়েছে। তার মানেটা কি? লেটাদীপ্ত সব দিক থেকে কিন্তু টিনাকে ক্যাপচার করে রাখার চেষ্টা করে। হ্যাঁ, এমনি 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 এমনি। আর টিনাকে বলি, সত্যি ওই যে একটা কথা আছে জানিস তো, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। তোর অবস্থা হয়েছে অনেকটা ওই রকম। তুই ভাবছিলিস আমার শ্বশুর বাড়িতে কি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে রে, কি কষ্ট হচ্ছে, আমার স্বামী না জানি আমাকে কত কষ্ট দিচ্ছে রে, দিয়ে এমন একটা থার্ড ক্লাস 420-র সাথে বেরিয়ে এসছিস যার কিনা ক্ষমতা নেই যে তোকে বসিয়ে খাওয়ানোর মতো ক্ষমতা নেই। তোর এই ইউটিউবে রোজগারে সে তোর পয়সায় তোর সাথে চতুর্দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, এই করছে ওই করছে। তুই কি মনে করিস তোর এই চয়েসটা সঠিক? একদম জঘন্য থার্ড ক্লাস চয়েস করেছিস। শুনলাম সে নাকি কি নেভি না কি সে চাকরি বাকরি করে। তো চাকরিটা করতে যায় কখন? সবসময় কি সে ছুটিতে থাকে? চাকরিটা করতে যায় কখন রে? মানে সত্যি কিছু বলার নেই, বলার নেই। শোন টিনা, তুই যে মিথ্যাচারিতা করেছিস না, এগুলো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এর জন্য না কেউ আমার ব্রেন ওয়াশ করেছে, না কেউ আমাকে কিছু বুঝিয়েছে। আমার নিজের আইকিউ, নিজের দৃষ্টিভঙ্গি প্লাস তোর ভিডিও বা আনুষঙ্গিক সমস্ত ভিডিও দেখে এইগুলো আমার ভেতরের কথা, আমার এইগুলো ফিল হচ্ছে, আমি সেটাই জাস্ট আমার কথাগুলো আমি তুলে ধরলাম, আর কিচ্ছু না। আর বাকি ভিউয়ার্স বন্ধুদের বলবো, তোমরা একদমই এটা ভাববে না যে এতদিন তুমি টিনার হয়ে কথা বললে পাল্টি কেন মারলে। না, এখানে পাল্টি মারার কোনো ব্যাপারই নেই। আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটাই আমি বলছি। আবার যদি দেখতে পাই টিনা ভালো কিছু করছে, ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি বলবো। তো টিনার গতকালকের ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। আর এর পরেও যারা অন্ধের মতো টিনাকে সাপোর্ট করছো না, প্লিজ একটু বুঝে শুনে করো, প্লিজ একটু বুঝে শুনে করো। আর এগেইন বলছি, 498 কেস যেখানে জারি করা হয়, তারপরে ফট করে গিয়ে বললাম যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই, এটা মানে ওই কি বলবো, ওই হাতের মোয়া না যে বললাম আর হয়ে গেল। একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বল। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। আর আমি এই ভিডিওটা অনেককেই ট্যাগ করবো, মানে মেনশন আমি অনেককেই করব। তো তোমরা আমার ভিডিওর বলা কথাগুলো একটু ভালো করে ধৈর্য ধরে শুনো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি দেখো যে না আমার কথায় কোথাও কোনো কিছু ভুল আছে, সেটাও প্লিজ আমাকে রেকটিফাই করে দিও, ঠিক আছে? তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।